আমরা আমাদের চ্যানেলের প্রথম ভিডিওতেই ওনাকে নিয়ে কথা বলেছিলাম। ইনভেস্টমেন্টটা সারা পৃথিবীর মধ্যে ওনার থেকে ভালো মনে হয় কেউ বোঝে না। আজকের দিনে বিশ্বের তাবড় বিজনেসম্যানরা, ইনভেস্টাররা তার সাথে সিম্পলি লাঞ্চ করার জন্য মিলিয়নস অফ ডলার খরচা করে। আমরা কথা বলছি দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ারেন বাফেটকে নিয়ে। আজকে তার বলা কথাগুলোকে অনেকেই বেদবাক্য হিসেবে মানে। আমরা তার বলা কথার বেস্ট 20টা কথা বা কোটস বা উক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কেননা এই ভিডিওটা দেখার পর ওয়ারেন বাফেটের যেসব কথা আমরা আলোচনা করব সেই সব কথাগুলো যদি আমরা মেলে চলতে পারি, কে বলতে পারে এখান থেকেই আমাদের লাইফে একটা চেঞ্জ আসবে না। দেখুন, ভুল সবাই করে। ওয়ারেন বাফেট নিজেও বলেছেন উনি প্রচুর ভুল করেছেন সারা জীবনে, কিন্তু আসল সাকসেসফুল তো সেই যে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যায়। চলুন, অনেক ইন্ট্রো হলো, এবার মেইন টপিকে যাওয়া যাক। ওকে, চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে ওয়ারেন বাফেটের সম্বন্ধে আরও কিছু জেনে নেওয়া যাক। তো কী বলা হচ্ছে এখানে, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পিপল, কনস্ট্যান্টলি র্যাঙ্কিং হাই অন ফোর্বস লিস্ট অফ বিলিনিয়ার। ফোর্বস থেকে প্রত্যেক বছর বিলিনিয়ারদের একটা লিস্ট বেরোয়। ওয়ারেন বাফেট প্রতি বছর সেই লিস্টে 1 থেকে 5 বা 1 থেকে 10-এর মধ্যে থাকেন। সিইও অফ বার্কশায়ার হ্যাথওয়ে, তার কোম্পানির নাম বার্কশায়ার হ্যাথওয়ে, যেটা একটা এমসি কোম্পানি, যার প্রত্যেকটা শেয়ারের দাম $4,47,000 USD, আর টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 65,000 crore। হিজ নেটওয়ার্থ ওয়াজ লিস্টেড অ্যাট 100 বিলিয়ন, মানে উনি বিলিনিয়ার যে সেটা বোঝাই যাচ্ছে। ওনার যে নেটওয়ার্থ মানে টোটাল সম্পত্তির পরিমাণ 8 লাখ crore অ্যাজ অফ June 2022। হি ইজ প্রবাবলি বেস্ট নোন ফর বিং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট সাকসেসফুল ইনভেস্টার। মানে তাকে মানে মোস্ট প্রবাবলি এই কারণেই বলা হচ্ছে, তার থেকে বড় কেউ ওই কারণে হয়তো থাকতে পারে, কিন্তু আজ অব্দি কেউ সেরকম উঠে আসেনি যে তার থেকে বেশি সাকসেসফুল ইনভেস্টার। চলে এসেছি আমরা আমাদের প্রথম কোটে উনি কী বলছেন, উনি বলছেন, রুল নাম্বার 1 ইজ নেভার লুজ মানি, রুল নাম্বার 2 ইজ নেভার ফরগেট রুল নাম্বার 1। মানে আমরা প্রত্যেকেই কষ্ট করে ইনকাম করি, আমাদের যে ইনকামের টাকা সেটা সবারই কষ্টের টাকা হয়, মেহনতের টাকা হয়। উনি বলছেন আপনার কষ্টের টাকা যাতে লুজ না হয় সেটা সবসময় খেয়াল রাখবেন। ওই একটাই রুল উনি বারবার বলতে চেয়েছেন, যে আপনার কষ্টের টাকা যাতে কোনো সময় কমে না যায় বা লুজ না হয়। আমরা কি করি, আমরা ধরুন আজকে একটা শেয়ারে ইনভেস্ট করলাম, 3 মাস পরে যেই শেয়ারটার দাম কমে গেল, আমরা প্যানিক হয়ে বা ভয় পেয়ে যেভাবেই হোক বিক্রি করে দিলাম। তাতে কি হলো, আমার ক্যাপিটাল অ্যামাউন্টটা কমে গেল। উনি তাই বারবার বলছেন যে আপনার ক্যাপিটাল অ্যামাউন্টটা আপনি সবসময় সুরক্ষিত রাখুন। চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে, যেখানে উনি বলেছেন, নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। মানে আপনি যে বিজনেসটা জানেন না বা যে জিনিসটা বোঝেন না সেখানে ইনভেস্ট করবেন না। উনি এটাই বলতে চাইছেন। সাপোজ ধরা যাক কেউ একজন আইটি কোম্পানিতে চাকরি করে, তো সে কেমিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করলো, কোনো একটা কেমিক্যাল কোম্পানির শেয়ার কিনলো। সেক্ষেত্রে সেটা কিন্তু ভুল পথ ওনার মতে। যদিও এটা নয় যে কেউ আইটি কোম্পানিতে চাকরি করলে সে কেমিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু তার জন্যে সেই কেমিক্যাল কোম্পানিটা কী কাজ করে বা কীভাবে কাজ করে, টোটাল কেমিক্যাল সেক্টরটা, সেই ব্যাপারে তাকে অনেক কিছু জানতে হবে, তবে ইনভেস্ট করতে পারবে। এটা একটা খুব দামি কথা উনি বলেছেন। নাম্বার 3 কোট, যেখানে উনি বলেছেন, সামওয়ানস সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্ল্যান্টেড আ ট্রি আ লং টাইম এগো। একদম গোদা বাংলা মানে হচ্ছে দাঁড়ায়, কেউ একজন আগে গাছ পুঁতেছিল বলে আজকে কেউ একজন সেই গাছের তলায় দাঁড়াতে পারছে। এর অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে, আপনি খারাপ সময় বলতে যখন মার্কেট ডাউন থাকে তখন যদি আপনি আপনার শেয়ার হোল্ড করেন, তাহলে পরবর্তীকালে এমন একদিন আসবে যখন আপনি সেই শেয়ারের যে দাম বাড়বে তার সুফলটা ভোগ করতে পারবেন। একটা গাছ তো একদিনে হয় না। একটা চারা গাছ যখন পোঁতা হয় সেটাকে টাইম দিতে হবে, সেটা মানে তাকে জল দিতে হবে, পরিচর্যা করতে হবে, তারপর সেটা আস্তে আস্তে বাড়বে, তখন সেই গাছের তলায় আমরা কেউ দাঁড়াতে পারবো। তাই উনি বলেছেন, সামওয়ান সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্ল্যান্টেড আ ট্রি লং টাইম এগো। মানে আপনি কোনো এক সময় আপনার কষ্ট করেছেন বলে আজকে তার ফল পাচ্ছেন। তারপরের কোড,
বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রেডি, বি গ্রেডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। মানে যখন সবাই ভীত থাকবে তখন আপনাকে লোভী হতে হবে, যখন বাকি সবাই লোভী হবে তখন আপনাকে ভীত হতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে মার্কেট আমাদের সবসময় ওঠাপড়া চলতেই থাকে। আজকে মার্কেট বাড়ছে, কালকে ফের কমবে, বা পরশু আবার বাড়বে, বা 2 মাস পরে এত কমে যাবে যখন ভয় লেগে যাবে, আবার 3 মাস পরে এত বেড়ে যাবে যখন আমরা নিজেরা কল্পনাই করতে পারবো না যে মার্কেটটা এতটা বাড়তে পারে। মার্কেটে ওঠাপড়াটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। মার্কেটের এটা একটা পার্ট। মার্কেট যখন নিচে যাবে তখন আপনাকে শেয়ার কিনতে হবে, আর মার্কেট যখন ওপরে যাবে তখন আপনাকে শেয়ার বিক্রি করতে হবে। আমরা কী করি? আমরা তার উল্টোটা করি। মার্কেট যখন বাড়ে তখন শেয়ার কিনতে যাই, আর মার্কেট যখন কমে তখন আমরা ভয় পেয়ে সব বিক্রি করে দিই। কিন্তু আদতেও আমাদের প্রসিডিওরটা পুরো ভুল। আমাদের অ্যাকচুয়ালি করা উচিত যেটা, মার্কেট যখন কমবে, যখন ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার অনেক দাম কমে পাওয়া যাবে তখন সেগুলোকে কিনতে হবে। আর যখন মার্কেট অনেক হাই যাবে, বুল মার্কেট যাবে, তখন সেই শেয়ারগুলোকে বিক্রি করতে হবে, তবে আমরা ভালো রিটার্ন পাবো। তার পরের কোট কি? উনি বলছেন, ইফ ইউ আর নট উইলিং টু ওন আ স্টক ফর 10 years, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ওনিং ইট ফর 10 minutes। এটা নিয়ে আমরা আগের ভিডিওতেই কথা বলেছিলাম। উনি বলতে চাইছেন, যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হয় সেটা লং টার্মেই করুন, শর্ট টার্মে কোনো গ্যারান্টি নেই। শর্ট টার্মে আজকে মার্কেটে হয়তো আপ আছে, কালকে ডাউন হবে, পরশু আবার আপ হতেই পারে। মার্কেটে অনেক কিছু চলতেই থাকে, রেগুলার বিভিন্ন নিউজ আসতে থাকে। এই দেশের সাথে ওই দেশের যুদ্ধ, গভর্নমেন্ট এটা করেছে, বাইরের দেশে আমেরিকা USA এটা করেছে, ওইখানে এই স্যাংশন হয়েছে, হাজার একটা নিউজ রোজ আসতেই থাকে। সেই কারণে মার্কেটও খুব আনস্টেবল থাকে। তাই বলে এটা নয় যে লং টার্মে মার্কেটটা ওই একই জায়গায় থাকবে। সাপোজ এখন নিফটি আছে অ্যারাউন্ড 18,000 বা 70,500, যাই ধরা হোক, 17,000ই ধরে নিলাম। 17,000 যদি ধরি, তাহলে আমরা কি এটা বলতে পারবো যে আজ থেকে 10 বছর পরে নিফটি 17,000এই থাকবে? নিশ্চয়ই নয়। নিফটি তো ওপরে যাবেই। তো নিফটি যদি ওপরে যায়, নিফটির যে স্টকগুলো সেগুলোও ওপরে যাবে। এটাই আমাদেরকে বুঝতে হবে। লং টার্মে আপনার ফল আপনি পাবেনই, শর্ট টার্মে কোনো গ্যারান্টি নেই। তাই উনি বলছেন, কোনো স্টক যদি আপনি কেনার কথা ভাবেন, সেটা আগামী 10 বছরের জন্য ভাবুন। যদি সেটা না কিনতে পারেন 10 বছরের জন্য, তাহলে সেটাকে 10 মিনিটের জন্য কিনবেন না। তার পরের কোট, উনি বলছেন, আওয়ার ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার। অনেকেই, অন্তত আমার বন্ধুবান্ধব সার্কেলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে স্টকটাকে কতদিন আমি ধরে রাখবো বা কতদিন হোল্ড করব, কবে বিক্রি করব। কারণ আলটিমেটলি বিক্রি না করলে তো আপনি প্রফিট পাচ্ছেন না। ধরুন আপনি আজকে একটা শেয়ার কিনলেন, সেটাকে যদি আপনি বিক্রি না করেন, তার প্রফিটটা আপনার হবে না। অনেকে এটা জিজ্ঞাসা করে থাকেন যে কবে বিক্রি করব। তো উনি বলতে চাইছেন, আওয়ার ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার, মানে আপনি সারা জীবনের জন্য হোল্ড করুন। কিন্তু প্র্যাকটিক্যালি তো সারা জীবনের জন্য ওরকমভাবে হোল্ড করা যায় না, তাহলে তো আমি কোনো দিনই প্রফিট পাবো না বলতে গেলে। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনার একটা লক্ষ্য থাকা চাই, একটা গোল থাকা চাই, যে আমি এই স্টকটা কিনছি, এই স্টকটার যে প্রফিটটা হবে সেই টাকাটা দিয়ে আমি আমার কোনো একটা জিনিস কিনবো, বা এই টাকাটা আমি ওই কাজে লাগাবো। সেই গোলটা থাকা চাই। যদি কোনো গোল না থাকে, তাহলে আপনি ভবিষ্যতে সেটা মানে কী বলবো, টাকাটা নষ্টই হয়ে যাবে বলতে প্রায়, মানে এদিক ওদিক খরচা হয়ে যাবে। আমাদের একটা প্রত্যেকের গোল থাকতে হবে। সেই গোলটা যদি সাকসেসফুল হয়ে যায়, তখন আপনি স্টক বিক্রি করতে পারেন। আর যদি গোলটা সাকসেসফুল না হয়, ততদিন আপনি স্টকটা হোল্ড করবেন। তবে ওনার মতে উনি বলতে চাইছেন যেটা, আপনার এই গোলটা সেট করুন আজীবন কাল। যতদিন না ধরুন ওই কোম্পানিটায় কোনো একটা বাজে ফ্রড কেস আসছে, বা কোম্পানিটা কোনোভাবে বসে যাচ্ছে, কোম্পানিটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, আদারওয়াইজ ওই কোম্পানিতে আপনি হোল্ড করতে পারেন। যেদিন আপনি শুনবেন ওই কোম্পানিটা খারাপ হয়ে গেছে, ওই কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে, সেদিন আপনি ওই কোম্পানি থেকে বেরিয়ে আসবেন। আদারওয়াইজ ওই কোম্পানি থেকে বেরিয়ে আসার অন্য কোনো কারণ ওনার মতে আর নেই। তারপরের কোটে উনি বলছেন, ইটস আ ফার বেটার টু বাই আ ওয়ান্ডারফুল কোম্পানি অ্যাট আ ফেয়ার প্রাইস দ্যান আ ফেয়ার কোম্পানি অ্যাট আ ওয়ান্ডারফুল প্রাইস। অনেকেই পেনি স্টকের পিছনে ছোটেন। পেনি স্টক অ্যাকচুয়ালি যে স্টকের সর্বস্ব শেষ হয়ে গেছে, আমি সব পেনি স্টকের কথা বলছি না, কিছু কিছু এক্সেপশনাল আছে, সেটা একদম 1%-এরও নিচে হতে পারে হয়তো। ম্যাক্সিমাম পেনি স্টক শেষ হয়ে গেছে। আপনি পেনি স্টকের মানে দাম সবসময় দেখবেন কম, ফেয়ার প্রাইস উনি বলতে চাইছেন। কিন্তু কোম্পানিটা তো বাজে, কোম্পানিটা তো প্রায় শেষ হওয়ার দোরগোড়ায়, কোম্পানিটা প্রায় বন্ধ হয়ে যাবে আর কিছুদিন পরেই হয়তো। তো উনি বলতে চাইছেন যে কোনো একটা বাজে কোম্পানিতে কম দামে ইনভেস্ট করার থেকে
একটা ভালো কোম্পানিতে বেশি দামে ইনভেস্ট করা অনেক ভালো। অনেকে পি রেশিও থেকে ইনভেস্ট করেন, ভালো কোম্পানির পি কখনো কম হবেই না, কারণ ভালো কোম্পানি সবসময় ওপরের দিকেই থাকবে দাম, আর সেটার ভ্যালুয়েশনও ওপরের দিকেই থাকবে, সেটার পিও সবসময় ওপরের দিকেই থাকবে। পি কোন কোম্পানির কম থাকে? যেসব কোম্পানি অনেক প্রায় মিডিওকার, চলছে না, লসে যাচ্ছে, একটা কোয়ার্টারের লস, পরের কোয়ার্টারের প্রফিট, কোনো কনসিস্টেন্সি নেই, সেই সব কোম্পানির পি দেখবেন সবসময় কম হয়। তো পি দেখে সবসময় ইনভেস্ট করা উচিত নয়। উনি বলতে চাইছেন যেটা, সেটা হচ্ছে দামি কোম্পানি সবসময় হায়ার ভ্যালুয়েশনেই হয়, আর কম দামি কোম্পানি সবসময় কম ভ্যালুয়েশনই থাকে। তো ভ্যালুয়েশন দেখে সবসময় ইনভেস্ট করা উচিত নয়। ফোরকাস্ট may tell you a great deal about the forecaster, they tell you nothing about the future. অনেকেই টেলিগ্রাম, ইউটিউবে অনেক সময় পোস্ট দিয়ে থাকেন বা বলে থাকেন যে কালকে মার্কেট এত যাবে, কালকে ওই স্টকটা এত হবে। এইগুলো প্রেডিক্ট করা ইম্পসিবল। আজ অবধি কোনো ইনভেস্টার কেউ মার্কেটকে প্রেডিক্ট করতে পারেনি। এটা মোর দ্যান ইম্পসিবল বলা যায়। মার্কেট কখন কোথায় যাবে এটা বলাটা ভুল, কেউ বলতে পারে না। আজ অবধি কেউ প্রেডিক্ট করতে পারেনি। তাই যারা ফোরকাস্ট যারা প্রেডিক্ট করছে তাদেরকে এড়িয়ে চলুন। তারপরের কোটটা আমার খুব প্রিয়, এই কোটটা যেটা কি বলবো, ইনভেস্টমেন্টের মূল মন্ত্র বলে আমি মনে করি। যেটা লেখা আছে, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। আর একবার বলছি, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। রিস্ক তখনই আসে যখন আমি কি করছি সেটা আমি নিজেই জানি না। সাপোজ আমরা যখন রাস্তা পেরোই, আমরা রেড জানাই যে আমাদের দাঁড়াতে হবে, গ্রিন জানি আমাদের এগোতে হবে। সাপোজ ধরে নিন কেউ জানে না যে রেড দাঁড়াতে হবে বা গ্রিন যেতে হবে, তো রেড সিগন্যাল যখন আছে সে ধরে এগিয়ে চলে গেল, তো তখন তো তার অ্যাক্সিডেন্ট অনিবার্য, সেখানেই রিস্ক আসে। তো আপনি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটাকে জানতে হবে প্রপার, সেই কোম্পানি কি করে, তার ফান্ডামেন্টাল কি, তার ব্যালেন্স শিট কি, তার প্রফিট অ্যান্ড লস কেমন চলছে, তার ইয়ারলি যে গ্রোথ সেটা কেমন চলছে, তার ক্লায়েন্টস কেমন, তার মার্কেট ক্যাপ কত, এসব সব বিষয় জানতে হবে। কারোর কথা শুনে বা কোনো নিউজ চ্যানেল দেখে আপনি যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তাহলে তো রিস্ক তো হবেই। কারণ যখন আপনি কারোর কথা শুনে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, স্টকটা যখন আরও কমে আসবে, দাম পড়ে যাবে, তখন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন না, কারণ আপনি তো অন্যের কথা শুনে ইনভেস্ট করেছিলেন, আপনি তো নিজে পড়াশোনা করে বা নিজে দেখে জিনিসটা ইনভেস্ট করেননি। তাই আপনি তখন নিজে ডিসিশন নিতে পারবেন না, প্যানিক হয়ে সেল করে দেবেন শেয়ারটা। কোড নাম্বার 10, তার আগে একটা কথা বলার, এই যে আমাদের যে এতগুলো কোড নিয়ে আমরা আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এইগুলো প্রায় অনেকেই জানে, ওয়ারেন বাফেটের যে এতগুলো কোট আছে, এছাড়া আরও অনেক কোট আছে, কিন্তু আমরা এই মেন 20টা নিয়ে, আমাদের পছন্দ মতো এই মেন 20টা নিয়ে আজকে ভিডিওটা করছি। অনেকেই হয়তো এই সব কোটগুলোই জানেন, কিন্তু প্র্যাকটিক্যালি লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন না। আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে যে যতটা পারা যায়, হয়তো 20টাই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, কিন্তু 20টার মধ্যে 5টা 10টা যে যতগুলো পারি, এখানে যদি কেউ একটাও ইমপ্লিমেন্ট করতে পারে তার লাইফে চেঞ্জ আসবেই, অন্তত আমি মনে করি। কারণ কথাগুলো উনি যা বলেছিলেন, উনি ওনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলেছেন। উনি এটাও বলেছেন যে এই জিনিসগুলো উনি যদি আগে শিখতে পারতেন, ওনার কম বয়সে যদি শিখতে পারতেন, তাহলে আজকে ওনার আরও ওয়েলথ ক্রিয়েট হতো। কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু উনি এক্সপিরিয়েন্স করে জিনিসগুলো গেন করেছেন, সেহেতু উনি সবার সাথে শেয়ার করছেন যাতে কেউ এই ভুলটা না করে, ওনার এই কথাগুলো দেখে যাতে আমরা শিখতে পারি। তো চলে যাচ্ছি আমাদের মেন বিষয়, মেন টপিকে। কোড নাম্বার 10, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি while you sleep, you will work until you die. ইনভেস্টমেন্ট একটা মানুষের জীবনে খুব জরুরি। আমরা ইনভেস্টমেন্ট নিয়ে পুরো একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন, নিচে ডেসক্রিপশানে ওপরে আই বাটনে লিঙ্ক থাকবে, একবার দেখে নেবেন ভিডিওটা। যাই হোক, এখানে উনি বলতে চেয়েছেন যে আপনি যখন ঘুমাবেন তখন যদি আপনার টাকা আপনার হয়ে কাজ না করে, তাহলে আপনাকে চিরজীবন কাজ করে যেতে হবে। কারণ আলটিমেটলি আপনি ধরে নেওয়া যাক আপনার যে ইনকাম, সেই ইনকামটা তো কোনোভাবে বাড়বে না। বাড়বে বলতে কি, আপনার যে ইনক্রিমেন্ট হবে সেটা তো হবেই, কিন্তু আপনি সাপোজ ধরে নিন 20,000 টাকা স্যালারি পান, 20,000 টাকাটা তো 20,000ই পান, এরকম তো নয় যে 20,000 টাকাটা কোম্পানি থেকে যখন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো সেটা 25,000 হয়ে গেল, 20,000ই তো হবে। তো সেই 20,000 টাকাটা যাতে আপনি 25,000 টাকা করতে পারেন, সেই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। না হলে আলটিমেটলি সারা জীবনই আপনাকে কোনো একটা কোম্পানির হয়ে বা কারোর হয়ে চাকরি করে যেতেই হবে।
রবার্ট কিওসাকির একটা কথা আছে, ডোন্ট ওয়ার্ক ফর মানি, মেক মানি ওয়ার্ক ফর ইউ। মানে টাকার জন্য আপনি কাজ করবেন না, টাকাকে আপনার হয়ে কাজ করান। ইনভেস্টমেন্ট হচ্ছে সেরকমই একটা প্রসেস। আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, অফিস গেলেন, দুপুরে টিফিন করলেন, রাত্রে বাড়ি আসলেন, ফ্যামিলির সাথে সময় কাটালেন, আপনার টাকা কিন্তু আপনার হয়ে কাজ করেই যাচ্ছে। আপনি যখন রাতে ঘুমাচ্ছেন তখনও টাকা আপনার হয়ে কাজ করছেই। সেটাই উনি বলতে চেয়েছেন এখানে। কোড নাম্বার 11, নো ম্যাটার হাউ গ্রেট দ্য ট্যালেন্ট অর এফোর্টস, সামথিং জাস্ট টেক টাইম, ইউ কান্ট প্রডিউস আ বেবি ইন 1 month বাই গেটিং 9 women প্রেগনেন্ট। টাইম আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। আমি কোডটা আরেকবার পড়ছি ভালো করে বোঝার জন্যে। নো ম্যাটার হাউ গ্রেট দ্য ট্যালেন্ট অর এফোর্টস, সামথিং জাস্ট টেক টাইম, ইউ কান্ট প্রডিউস আ বেবি ইন 1 month বাই গেটিং 9 women প্রেগনেন্ট। মানে যতই আপনি ভালো ফান্ডামেন্টালি শেয়ার চুজ করুন না কেন, যতই যাই করুন না কেন, আপনাকে টাইম দিতে হবে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ওই কোম্পানিটাকে বাড়ার জন্য সময় দিতে হবে, আদারওয়াইজ আপনি রিটার্ন পাবেন না। যেরকম উনি উদাহরণ দিয়েছেন, 9টা পুরুষ 9টা মহিলা যদি একসাথে এনে দেই তাহলে 1 মাসে বাচ্চাটা তৈরি হবে না। একটা বেবি জন্মাতে গেলে অন্তত মিনিমাম 9 মাস থেকে 10 মাস লাগেই। তো আমরা যদি 9টা মহিলা 9টা পুরুষ এনে দিই, 1 মাসে তো আর কোনো বেবি তৈরি হবে না। সেটাই উনি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। ইংলিশে একটা কথা আছে, এভরি গুড থিং টেক্স টাইম, ওয়েট করুন, ধীরে সুস্থে ওয়েট করুন, একদিন আপনার রিটার্ন বাড়বেই। তারপরের কোটে উনি বলেছেন, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। মানে আপনি যে ইনকাম করছেন সেটা সব খরচা করার পরে লাস্টেরটুকু জমাবেন না। উনি বলতে চাইছেন যে আপনি যে ইনকামটা করছেন মান্থলি, আপনার যেই ইনকামটাই হচ্ছে না কেন, সেটার একটা পার্সেন্টেজ আগে সেভ করে রাখুন, বাকিটুকু আপনি খরচা করুন। অনেকেই আছে যারা দামি আইফোন নিয়ে কিনে ফেলে, বা দামি বাইক কিনে ফেলে, বা এদিক ওদিক ঘুরতে যায়, প্রচুর শপিং করে, প্রচুর টাকা খরচা করে, হয়তো মান্থলি স্যালারি 20,000, এদিকে একটা কেটিএম বাইক নিয়ে ঘোরে বা আইফোন নিয়ে থাকে। তো তাদের আলটিমেটলি ইনভেস্টমেন্টটা হয় না, মানে সেভ হয় না, সেভিংসটা ঠিক হয় না। কারণ সেভিংস করতে গেলে আগে আপনাকে সেভিংস করতে হবে, এটা একটা প্রসিডিওর, এটা এই অভ্যাসটা আপনাদের আনতেই হবে। আগে সেভিংস করে বাকিটা খরচা আগে করে পরে সেভিংস করলে তাহলে কোনো দিনই আপনার সেভিংস হবে না। আজকে আপনার 20,000 টাকা স্যালারি, আজকেও সেভিংস হবে না। যদি 1 লাখ টাকা স্যালারি হয় সেক্ষেত্রেও সেভিংস হবে না, কারণ আজকে 20,000 টাকা স্যালারিতে আপনি 18,000 টাকা খরচা করে ফেলছেন, যখন 1 লাখ টাকা স্যালারি হবে তখন আপনি 90,000ই খরচা করে ফেলবেন, কারণ আপনার অভ্যাসটাই সেটা থেকে যাবে যে আপনি ম্যাক্সিমাম পার্টটা বিভিন্ন লাইফস্টাইল লিড করতেই কাটিয়ে দিচ্ছেন। অনেকে ক্রেডিট কার্ডে ইএমআই চলতেই থাকে, দিনের পর দিন ক্রেডিট কার্ডে ইএমআই লেগেই আছে। ক্রেডিট কার্ড পার্সোনালি আমি খুব পছন্দ করি না একেবারেই বলা যায়, কারণ ক্রেডিট কার্ড এমন একটা জিনিস যেটা অনেক কী বলবো, অনেক মানুষকে ক্রেডিট অ্যাকচুয়ালি মানে ঋণের বোঝা মাথায় চাপিয়ে দেয়। অনেক ইনভেস্টারই ক্রেডিট কার্ড জিনিসটা পছন্দ করেন না। কোড নাম্বার 13, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। মানে যে জিনিসগুলো আপনার দরকার নেই সেই জিনিসগুলো যদি আপনি কিনতে থাকেন, তাহলে এক সময় একটা দিন আসবে যখন আপনার দরকারি জিনিসও আপনাকে বিক্রি করতে হবে। আমার ফ্রেন্ড সার্কেলে প্রচুর এরকম লোকজন আছে, বন্ধুবান্ধব আছে, যারা প্রচুর খরচা করে, হয়তো তাদের ইনকামও প্রচুর, কিন্তু খুব বেশি খরচা করে, অপ্রয়োজনীয় খরচা করে, মানে ঘুরতে যাওয়া, শপিং করা, এক্সেট্রা এক্সেট্রা, যেটা আগের পয়েন্টে আমি বললাম, প্রচুর খরচা করে। তো সেই খরচাগুলোকে আপনাকে রাস্ট আনতে হবে, নাহলে আলটিমেটলি লাভ কিছুই আপনার থাকবে না। আপনি একটা বাইক কিনলেন, আপনি একটা আইফোন কিনলেন, আপনি একটা যাই কিছু কিনলেন, একটা ব্র্যান্ডেড ক্লোথস কিনলেন, এইগুলো সব ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। যারা কমার্সের স্টুডেন্ট তারা আরও ভালো বুঝতে পারবেন। ডেপ্রিসিয়েটিং অ্যাসেট মানে যে অ্যাসেটগুলো আপনার দিনের পর দিন তার ভ্যালু কমতে থাকছে। আপনি একটা বাইক কিনলেন, সাপোজ 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলেন, সেটার ভ্যালু তো দিনের পর দিন কমতে থাকছে। 1 লাখ টাকা বাইক কিনে তো আপনি 5 বছর পরে ওটাকে 1.5 লাখ টাকায় বা 1,05,000 টাকায়ও বিক্রি করতে পারবেন না। 1 লাখ টাকার বাইক অলওয়েজ যত দিন যাবে তার দাম কমতে থাকবে। সেম অ্যাপ্লিকেবল হচ্ছে অন্যান্য জিনিসের ক্ষেত্রে, যেরকম কোনো একটা দামি ফোন বা কোনো একটা কী বলবো অ্যাক্সেসরিজ যেটা আপনার দরকার নেই, ডেপ্রিসিয়েটিং অ্যাসেট সেগুলো কিনে আপনার লাভ কিছু হয় না। আপনার যতটুকু চলার জন্য, জীবনে চলার জন্য যতটুকু দরকার ততটুকুই কেনা জরুরি। এর বাইরে কিনতে গেলে উনি বলতে চেয়েছেন যে ভবিষ্যতে এমন দিন আসবে যখন আপনার দরকারি একটা জিনিস, যেরকম ধরুন আপনার একটা কম্পিউটার, একটা ভালো কম্পিউটার, সব থেকে বেস্ট ধরুন একটা ভালো কম্পিউটার বা একটা ভালো ল্যাপটপ, যেটা আপনাকে বিক্রি করতে হবে, সেরকম একটা দিন আসতে পারে। কোড নাম্বার 14 উনি কী বলছেন,
ডোন্ট পাস আপ সামথিং দ্যাটস অ্যাট্রাকটিভ টুডে বিকজ ইউ থিঙ্ক ইউ উইল ফাইন্ড সামথিং বেটার টুমরো। মানে যেটা বোঝায় আর কি, সোজা বাংলা ভাষায় যেটা বোঝায়, আপনি আজকের দিনে অ্যাট্রাকটিভ একটা জিনিস দেখে সেটাকে পাস করে মুভ অন করে গেলেন, যাতে আপনি ভবিষ্যতে জানেন যে ওটার দাম আরও কমবে। মানে আমি হয়তো বোঝাতে পারলাম না, যেটা মেন মুদ্রা কথা সেটা আমি বলছি। উনি বলতে চাইছেন মার্কেটের ভ্যালুয়েশন সেটা কখন কীরকম থাকে সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না। আজকে মার্কেট অনেকে বলেছিলেন 14,000-এ যাবে, অনেকে বলেছিলেন আরও কম যাবে 12,000-এ, কিন্তু মার্কেট আজ 17,000 আপ। তো মার্কেট আবার এটাও হতে পারে 17,000-এ হয়তো 15,000-এ চলে এলো, বা পরবর্তীকালে 20,000-এ গেল। তো মার্কেট দেখে ওরকমভাবে প্রেডিক্ট করা যায় না। আপনাকে বাই অন এভরি ডিপস করতে হবে, বাই অন ইচ ডিপস, মানে প্রত্যেক ডিপস মানে যখন মার্কেট কমবে তখন প্রত্যেক ডিপসে আপনাকে ইনভেস্ট করতে হবে। ভবিষ্যৎ কী হবে আপনি জানেন না, ভবিষ্যতে মার্কেট আজকে 25,000-এ চলে যেতে পারে, 30,000-এ চলে যেতে পারে। তখন আপনি আফসোস করবেন, কারণ তখন আপনি ভেবেছিলেন হয়তো যে মার্কেটটা আরও কমবে, তখন আপনি ইনভেস্ট করবেন, আপনি টাকা জমাই রেখেছিলেন, কিন্তু টাকাটা আলটিমেটলি আপনি কাজেই লাগাতে পারলেন না, মার্কেট দেখলেন তাড়াতাড়ি বেড়ে চলে গেল 30,000-এ। সেক্ষেত্রে ওটা আপনার আফসোস করা ছাড়া কোনো গতি নেই। তাই উনি বলতে চাইছেন যে ভবিষ্যতের কথা ভেবে আপনি টাকাটা জমিয়ে রেখে ভুল করবেন না। আপনাকে বাই অন এভরি ডিপস, মানে প্রত্যেক যে ডিপস, প্রত্যেকবার যখন মার্কেট কমবে আপনাকে কিছু কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে যেতে হবে। তারপরের কোটে উনি বলছেন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম ইমপেশেন্ট টু পেশেন্ট। মানে স্টক মার্কেট হচ্ছে এমনই একটা জিনিস যেখানে টাকাটা অধৈর্য লোকেদের থেকে ধৈর্যশীল লোকেদের কাছে যায়। মার্কেটে আপনি প্রফিট করছেন মানে কেউ কিন্তু লস খাচ্ছে, আর কেউ মানে আপনি লস খাচ্ছেন মানে কেউ কিন্তু প্রফিট করছে, কারণ মার্কেটে আলটিমেটলি টাকাটা তো লিমিটেড। মার্কেটে যে টাকাটা সবসময় রিসাইকেল হয় সেই টাকাটা লিমিটেড। আপনি প্রফিট মানে আপনার প্রফিট মানে কারোর একজনের লস, এটা হতে বাধ্য। এইভাবেই শেয়ার মার্কেটটা চলে। ধরুন আজকে একটা শেয়ার কিনলেন, সেটাকে হোল্ড করতে পারলেন না 6 মাস বা 1 বছর, এত অবধি হোল্ড করতেও পারলেন না, আপনি 3 মাসের মাথায় হয়তো সেটাকে বিক্রি করে দিলেন, আপনি লস খেলেন, ধরে নিন 15% লস খেলেন। তাহলে আপনার অপোজিটে কেউ হয়তো 15% প্রফিট খাচ্ছে, না হলে আপনি 15% লস খেতেন না। সেম ফর মানে উল্টোটাও হতে পারে, যে ধরে নিন আপনি 20% প্রফিটে শেয়ারটা বিক্রি করছেন, তার মানে কেউ কিন্তু 20% লস খাচ্ছে। তাই শেয়ার মার্কেটে থাকতে গেলে আপনাকে ধৈর্যশীল হতেই হবে, আপনাকে ধৈর্য থাকতে হবে। ধৈর্য তখনই থাকবে যখন আপনি জিনিসটা সম্বন্ধে জানবেন, যে কোন কোম্পানিটাতে আমি ইনভেস্ট করছি, সেই কোম্পানিটার কাজ কী, সেই ব্যাপারটা যখন জানবেন, যখন নিজে ডিসিশান নিয়ে কোম্পানিটা ইনভেস্ট করবেন, তখন আপনি ধৈর্য রাখতেই পারবেন। কারণ যদি আপনি জিনিসটা না জানেন তখন আপনি ওই অধৈর্য হয়ে যাবেন, জিনিসটাকে বিক্রি করে দেবেন। এটাও আমার একটা খুব ফেভারিট কোট, যেখানে উনি বলেছেন, ইটস বেটার টু হ্যাং আউট উইথ পিপল বেটার দেন ইউ উইল ড্রিফট ইন দ্যাট ডাইরেকশান। এটা আমরা সবাই জানি প্রায়, কিন্তু রিয়েল লাইফে কেউই ইমপ্লিমেন্ট করতে পারি না। আমরা যাদের সাথে ঘুরছি, বেড়াচ্ছি, সময় কাটাচ্ছি, আলটিমেটলি আমরা তাদেরই মতো হয়ে যাব কিছুদিন বাদে। আপনাকে চেষ্টা করতে হবে, আপনার যদি মনে হয় যে আপনার যদি গোল থাকে যে আপনি বড়লোক হবেন বা আপনার বিশাল একটা ওয়েলথ ক্রিয়েট হবে, তাহলে আপনাকে আপনার থেকে ওয়েলদি পার্সনদের সাথে মেলামেশা করতে হবে। ধরুন আপনার একটা সাইকেল আছে, তো আপনার যার বাইক আছে বা যার 4 হুইলার্স আছে, তার সাথে আপনাকে মিশতে হবে। তার মাইন্ডসেট, সে কীভাবে ভাবে, কীভাবে সেভিংস করে, সেই সব ব্যাপারগুলো জানতে হবে। আপনি যদি এমন লোকের সাথে ঘুরে বেড়ান যারা রেগুলার আড্ডা মেরে বেড়ায়, বা যাদের কোনো বিষয় শেখার কোনো মোটিভ নেই, কোনো ইচ্ছা নেই, জলের মতো টাকা খরচা করে, তো আপনিও তাদের মতোই হয়ে যাবেন কিছুদিন পর থেকে। তাই উনি বলেছেন, ইউ উইল ড্রিফট ইন দ্য ডিরেকশন, মানে আপনি যাদের সাথে থাকবেন তাদের মতোই আপনি হয়ে যাবেন কিছুদিন পর থেকে। কোড নাম্বার 17-এ উনি বলেছেন, উইদাউট প্যাশন ইউ ডোন্ট হ্যাভ এনার্জি, উইদাউট এনার্জি ইউ হ্যাভ নাথিং। আবার একবার বলছি, উইদাউট প্যাশন ইউ ডোন্ট হ্যাভ এনার্জি, উইদাউট এনার্জি ইউ হ্যাভ নাথিং। অনেকেই বলে থাকেন, দূর অফিস করতে ভালো লাগছে না, অফিস করে কি হবে, এই রোজ রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়া, আবার রাতে ফেরা, আবার অফিস যাওয়া। এইটা কেন বলেন? তারা বীতশ্রদ্ধ হয়ে গেছেন, তারা অফিসটা যেতে তাদের ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? কারণ অফিসটা তাদের প্যাশন নয়, অফিসটা তাদের ভালোবাসার জায়গা নয়। আপনার যে ভালোবাসার জিনিসটা, সেটা যখন আপনি করবেন, তাহলে আপনার এনার্জি আসতে বাধ্য। যারা অফিস যায়, অফিসে ওরকম বলে যে অফিস করতে ভালো লাগছে না, রোজ রোজ একই জিনিস, কারণ তাদের এনার্জি নেই। কারণ হচ্ছে তাদের প্যাশনটাই অন্য, কারণ তারা প্যাশন ফলো করেনি।
তাই আপনার একটা প্যাশন থাকতেই হবে। আপনার যদি ইনভেস্টমেন্টে প্যাশন থাকে তাহলেই আপনি স্টক মার্কেটে ডাইরেক্ট ইকুইটি ফান্ডে ইনভেস্ট করুন। আদারওয়াইজ আপনার জন্য মিউচুয়াল ফান্ড আছে, LIC আছে, এক্সেট্রা অনেক কিছু আছে। আমায় কেউ যদি বলে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা বিজনেস, ফিন্যান্স, ইনভেস্টমেন্ট এসব নিয়ে পড়তে, আমি পড়তে রাজি আছি। কারণ আমার জিনিসটা ভালো লাগে, আমার ভালো লাগে বলেই আমি ইনভেস্টমেন্ট করি, আমার ভালো লাগে বলেই আমি এই চ্যানেলটা খুলেছি, যেটা সবার সাথে শেয়ার করতে পারি, যেটা আমি নিজে জানি, যেটা সবার সাথে শেয়ার করি। এনার্জি না থাকলে টেনে টুনে বেশি দূর যাওয়া যায় না। আমার এনার্জি আছে বলেই আমি কিন্তু এই ভিডিওগুলো এত কষ্ট করে বানাই, বা ভিডিওগুলো বানানোর সেই এনথুজিয়াজমটা পাই। Buy into a company because you want to own it, not because you want the stock to go up. অনেকেই কোনো একটা স্টক কেনেন, যদি জিজ্ঞাসা করা হয় কেন তুমি এই স্টকটা কিনেছো বা কেন আপনি এই স্টকটা কিনেছেন, তাদের উত্তর থাকে আমার অমুক চেনা একজন স্টক মার্কেটে যে অনেক কিছু জানে সে বলেছে এই স্টকটা কিনতে, বা আমি অমুক নিউজ চ্যানেলে দেখেছি এই স্টকটা কেনার জন্য ওখানে রেকমেন্ড করা হয়েছে। দিট ইজ টোটালি রং। এটা সম্পূর্ণ ভুল প্রসিডিওর। আপনি যে জিনিসটা কিনছেন সেই ব্যাপারে তো আপনাকে জানতে হবে আগে। স্টকটা জাস্ট কেউ বললো বলে বা স্টকটার দাম বাড়ছে বলে আপনি যদি স্টকটা কিনলেন, তাহলে সেটা তো হতে পারে না। আপনি একটা সাপোজ কিছু একটা দোকান থেকে জিনিস কিনলেন, একটা বিস্কুটের প্যাকেট কিনলেন, সেই বিস্কুটটা খেতে কেমন, নোনতা না মিষ্টি, সেই ব্যাপারে তো আপনি নিশ্চয়ই আগে থেকে জানেন, তবেই তো বিস্কুটটা আপনি কিনবেন, নাহলে তো আপনি কিনবেন না। এখানেও সেম ব্যাপার, আপনি যে কোম্পানিটা কিনছেন সেই কোম্পানিটাকে নিজের বলে ভাবতে হবে, সেই কোম্পানির ভালো মন্দ আপনাকে বুঝতে হবে, ধরতে হবে যে সেই কোম্পানিটা আপনারই। শুধু জাস্ট স্টকটা বাড়ছে বলে আমি স্টকটা কিনে নিলাম, সেটা হতে পারে না। স্টকটা যদি বাড়ছে তাহলে কিনে নিলাম, তাহলে স্টকটা যখন কমে যাবে তখন আপনি বিক্রি করে দেবেন, তাহলে তো আপনার লসই হলো আলটিমেটলি। স্টক মার্কেটে মানুষে আসে 200, 300, 400, 1000% রিটার্ন করতে, তা আপনার 20% রিটার্নে তো কিছুই যায় আসবে না। তো যাই হোক, এখানে মেন কথা সেটা হচ্ছে আপনাকে কোম্পানিটা নিজের বলে ভাবতে হবে, তবেই আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করুন, আদারওয়াইজ ওই কোম্পানিতে ইনভেস্ট করবেন না। কোড নাম্বার 19, নেভার ডিপেন্ড অন আ সিঙ্গেল ইনকাম, মেক অ্যান ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট আ সেকেন্ড সোর্স। আমাদের ইন্ডিয়াতে আজকের দিনে ইনফ্লেশন 6% বলতে গেলে প্রায় প্রত্যেক বছর 6% করে দাম বেড়েই যাচ্ছে। এটা গত 10 বছর ধরে ছিল, আগামী দিনেও, আগামী 10 বছর 20 বছরও হয়তো থাকবে, কিন্তু এই পার্সেন্টেজটা মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে। তো সিঙ্গেল ইনকামে আজকের দিনে চলে না। সিঙ্গেল ইনকাম থাকলে আপনি ঠিকঠাক আপনার মন মতো লাইফস্টাইলও লিড করতে পারবেন না। সেক্ষেত্রে উনি বলেছেন যে সবসময় ইনভেস্টমেন্ট করুন, আপনার একটা সেকেন্ড ইনকাম সোর্স রেখে দিন। ইনভেস্টমেন্ট থেকে আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেইন, যেটা যে জন্যে আমরা মেন আর কি স্টক মার্কেটে ইনভেস্ট করি, লং টার্ম ক্যাপিটাল গেইন ছাড়াও অন্যান্য অনেক সুবিধা আপনি পাবেন। যেরকম আপনি ডিভিডেন্ড পাবেন। আপনি যদি হিউজ অ্যামাউন্ট একটা টাকা ইনভেস্ট করে রাখেন, তাহলে সেখান থেকে মাসে মাসে আপনার একটা ডিভিডেন্ড আসবে প্রায় লাখখানেক টাকা। তো সেটা আপনার একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম হলো। তো ওই জন্য বলেছেন নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকামের ওপর ডিপেন্ড করে থাকবেন না, ইনভেস্টমেন্ট করাটা দরকার সবার জন্যে। And here comes our last quote number 20. The best investment you can make is an investment in yourself. The more you learn, the more you earn. আরেকবার রিপিট করছি, the best investment you can make is an investment in yourself. The more you learn, the more you earn. আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, কোনো না কোনো জিনিস আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে নিজের প্রতি ইনভেস্টমেন্ট একটা। আপনি বই পড়ুন, আপনি চাই টিভি দেখুন, টিভি বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা যাই কিছু, সেখান থেকে ভালো জিনিসটাকে ক্যাচ করার চেষ্টা করুন, সেখান থেকে শেখার চেষ্টা করুন। নিজের প্রতি ইনভেস্টমেন্ট কোনো দিন বিফলে যায় না। কোনো শেখা জিনিস সেটা আজ না হোক কাল আপনার কাজে লাগবেই। তাই উনি বলেছেন দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। আপনার নিজের প্রতি নিজের ইনভেস্টমেন্ট চিরজীবনের জন্য আপনার কাছেই থাকবে। ওয়ারেন বাফেটের বেস্ট 20টা কোট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি আমাদের ভিডিও টপিকগুলো আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিও টপিকটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের দিন, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।